আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক এর নাম শুনেছেন? এত মানুষ থাকতে পৃথিবীতে ঠিক রোজার একদম শেষ পর্যায়ে এসে কেন আমি ম্যাথিউর কথা আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি। পিলে চমকানো কাহিনী, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে এটি আপনাদের সামনে বলবো। আসসালামু আলাইকুম এবং আদাব। ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক একজন মার্কিন নাগরিক, আরো স্পেসিফিক্যালি বললে বলা যায় যে একজন মার্কিন ভাড়াটে যোদ্ধা, সিআইএ অপারেটিভস, সিআইএ এর পক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেন। এই শতাব্দীতে যতগুলো রেজিম চেঞ্জের ঘটনা ঘটেছে, সিআইএ এর পৃষ্ঠপোষকতায়, মার্কিন সমর্থনে, এই যে আরব স্প্রিং বলেন, ইউক্রেনের রেভলিউশন বলেন, সিরিয়া, ইরাক কিংবা লিবিয়ার সরকার পরিবর্তনের কথা বলেন, ইভেন ভেনিজুয়েলা, আফগানিস্তান, এই সবখানে এই ম্যাথিউর নামটা জড়িত। কি কাজ করে ম্যাথিউ আসলে? তার কিছু বাহারি পরিচয় আছে। কখনো তিনি নিরাপত্তা বিশ্লেষক, কখনো যুদ্ধের বিশেষ সংবাদদাতা, ওয়ার করেসপন্ডেন্ট, কখনো আবার ডকুমেন্টারি ফিল্ম মেকার। এইসব নানান পরিচয়ের আড়ালে এই মানুষটা আসলে তার একটা প্রতিষ্ঠান আছে, যেটা বললে তার পরিচয়টা আরো স্পষ্ট হবে। সানস অফ লিবার্টি ইন্টারন্যাশনাল, SOLI। এই সলির ওনার হলো এই ম্যাথিউ। এবং ম্যাথিউর কাজ হলো বিভিন্ন কনফ্লিক্ট জোনে, যেখানে এই রেজিম চেঞ্জের ষড়যন্ত্র চলছে, এইসব সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন যোদ্ধাদের সমাবেশ ঘটিয়ে তাদের ট্রেন আপ করা। সম্প্রতি এই ম্যাথিউ কলকাতায় গ্রেপ্তার হয়েছেন, অনেকটা সিনেমার মতো। ম্যাথিউ যখন কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন, ঠিক একই সময় দিল্লি এবং লখনৌ বিমানবন্দরে আরো 6 জন ইউক্রেনের নাগরিক গ্রেপ্তার হয়েছে। 3 জন দিল্লিতে, 3 জন লখনৌতে। কেন তারা ভারতে গ্রেপ্তার হলেন? ভারতের NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, জাতীয় তদন্ত সংস্থা তাদের গ্রেপ্তার করেছে। এই ম্যাথিউ এবং অন্যান্য 6 জন, তারা ভারতে এসেছিল ট্যুরিস্ট ভিসায়, এবং সেখানে এসে তারা প্রথমে আসামের গৌহাটিতে যান, এবং সেখান থেকে তারা মিজোরামের সংরক্ষিত অঞ্চলে যান, এবং সেখান থেকে তারা বর্ডার ক্রস করে মিয়ানমারের ভেতরেও যান। এবং এই মিজোরাম মিয়ানমার বর্ডার এলাকায় তারা মিয়ানমার এবং ভারতের যে নর্থ ইস্ট বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে তাদের সাথে মিটিং করে, এবং তাদের সাথে করে তারা ড্রোন এবং বিভিন্ন অস্ত্র নিয়ে এসেছিলেন। এই ড্রোন অস্ত্র কোন পথে এসেছে সেটা এখনো জানা যায়নি, এবং তারা মিয়ানমারে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের সাথে আলাপ করেছেন। বেসিক্যালি ম্যাথিউ এই ধরনের গ্রুপগুলোকে ট্রেন আপ করেন, কিভাবে এই সরকার বিরোধী মুভমেন্ট করতে হবে, কিভাবে সশস্ত্র সংগ্রাম করতে হবে, এগুলো নিয়ে ম্যাথিউ আসলে কাজ করেন। ম্যাথিউর কথা কেন আমাদের জন্য প্রাসঙ্গিক? ধারণা করা হয় 2024 সালের 5ই অগস্ট যে জঙ্গি অভ্যুত্থানটি হয়েছে, বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে, এই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে এই স্নাইপারদের নিয়ে অনেক কথা হয়েছে, যে এই স্নাইপার রাইফেলের গুলিতে পুলিশ নয়, তৃতীয় পক্ষের কেউ মানুষ হত্যা করেছে। ধারণা করা হয় এই যে তৃতীয় পক্ষের এই সন্ত্রাসীরা, এই জঙ্গিরা, যারা মানুষ হত্যা করে শেখ হাসিনার পুলিশের উপরে, শেখ হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে দোষ চাপিয়েছে, তারা আসলে এই ম্যাথিউ গংদের দ্বারা ট্রেইনড। এই ম্যাথিউরা বাংলাদেশের এই জঙ্গিদের ট্রেন আপ করেছে, এবং তারাই জুলাই আগস্টে মাঠে নেমে নিরীহ ছাত্র জনতাদের হত্যা করেছে। দূর থেকে তারা স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে। এই স্নাইপার রাইফেল নিয়ে
ডক্টর ইউনূসের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন অনেক কথা বলেছেন। তো এখন আস্তে আস্তে জট খুলে যাচ্ছে। তো ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি তাদের গ্রেপ্তার করেছে, তাদের আদালতে হাজির করেছে এবং আদালত তাদের 11 দিনের রিমান্ডে পাঠিয়েছে। সো বর্তমানে তারা এই জাতীয় তদন্ত সংস্থার হেফাজতে 11 দিনের জন্য আছে। এই ভারতে তাদের আরো কি কি নেটওয়ার্ক আছে সেটাও এখন খতিয়ে দেখা হবে। হয়তো তদন্তের স্বার্থে তাদের নিয়ে বিভিন্ন ফিল্ডে যাওয়া হবে। যতদূর জানা গেছে যে ভারতে মার্কিন স্বার্থ সংরক্ষণের জন্য এই ম্যাথিউ এবং তার সন্ত্রাসী বাহিনী এবার এসেছিল এবং এই যে রিং অফ কনফ্লিক্ট জোনস অ্যারাউন্ড ইন্ডিয়া, এই থিওরির উপরে ভিত্তি করে তারা কাজ করছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ, বাংলাদেশের হিল ট্রাক্সের বিশেষ করে বান্দরবনের কিছু অংশ নিয়ে ক্রিশ্চিয়ান স্টেট করার একটা দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে আমেরিকার। এই ক্রিশ্চিয়ান স্টেট প্রজেক্টটা কি আমেরিকা সম্পূর্ণ বাদ দিয়েছে? আমার তো মনে হয় না। এবং এই ক্রিশ্চিয়ান স্টেট, এই মিজোরামের একটা অংশ এখানে থাকবে। এখানে নাকি 1000-2000 ইহুদি বাস করে। সুতরাং এই ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র করবার একটা প্ল্যান রয়েছে এবং যদি ক্রিশ্চিয়ান স্টেট করা যায় তাহলে সেখান থেকে ভারত, বাংলাদেশ, মিয়ানমার এসব দেশের উপরে নানানভাবে নজরদারি করা যাবে, প্রয়োজনে ডিস্টার্ব করা যাবে। তো এই ম্যাথিউ যে এসেছিল, এই ম্যাথিউদের যে তৎপরতা, এ কারণেই আমাদের চিন্তিত করে। এখন যেহেতু তারা ভারতে গ্রেপ্তার হয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে, এর মধ্য দিয়ে জানা যাবে, অনেক নতুন নতুন তথ্য পাওয়া যাবে এবং বাংলাদেশের ব্যাপারে তারা কতখানি মুখ খুলবে বা সেই নিউজ আমাদের কাছে কতখানি আসবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং এবং একটু খতিয়ে দেখলাম তখন দেখলাম যে এই ম্যাথিউ এরা বিভিন্ন ট্রেন আপ করে এবং ম্যাথিউ যে ট্রেন আপ করছে সেই ভিডিও কিন্তু অনলাইনে আছে এবং সেই ভিডিও আমার কাছেও আছে। কিন্তু সেখানে যেহেতু অস্ত্রের ঝনঝনানি, ইউটিউব ওগুলো অ্যালাউ করবে কিনা এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি না। কিন্তু দুশ্চিন্তার বিষয় আসলেই। এবং বাংলাদেশে ইউনূস আসার পরে এই টেকনাফ হিল এরিয়ায় যে ঘটনাগুলো ঘটছে এবং এই যে হিউম্যান করিডোরের নামে আরাকান আর্মিকে যুদ্ধ করে সংঘাতে লিপ্ত হবার জন্য বাংলাদেশ সরকার যে সহায়তা করছিল এবং এখনো এই রমজান মাসেও দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে আরাকান আর্মি একদম ওপেন তারা ইফতারি করতেছে এবং সেগুলো বাধা দেওয়ার কেউ নেই। তো ডক্টর ইউনূস যে সর্বনাশের বীজ রোপণ করে গেছে, বাংলাদেশটাকে যেভাবে আমেরিকার হাতে তুলে দিয়ে গেছে এবং তারই ধারাবাহিকতায় যে ম্যাথিউর যে কর্মকাণ্ড ধরা পড়ল, ম্যাথিউ আরো 6 জন ইউক্রেনীয় সন্ত্রাসী সহ গ্রেপ্তার হলো, এটার ফিউচার ইম্প্যাক্ট কি সেটা আমাদের দেখতে হবে এবং বাংলাদেশ সরকার নিশ্চয়ই এ ব্যাপারে নজর রাখবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে দেশটির গলায় এক বিরাট ফাঁস পরিয়ে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব ছিল সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা, তখন ওয়াশিংটনের সঙ্গে অত্যন্ত গোপনীয়তা এবং তড়িঘড়ি করে স্বাক্ষরিত হলো এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি। দেশের নানা মহল থেকে চুক্তিটি নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও নতুন নির্বাচিত সরকারের জন্য এই চুক্তিটি হয়ে আছে গলার কাটার মতো। বিএনপি সরকার চুক্তিটি নিয়ে পড়েছে শাকের করাত বা উভয়ের সংকটে। ইউনূসের পক্ষের লোকজন যখন যুক্তরাষ্ট্রের অসীম শক্তির কথা তুলে ধরে এই চুক্তির পক্ষে সুর করে গান গাইছে, তখন মালয়েশিয়া তাদের সবার মুখে এক বিশাল
চপেটাঘাত করে দিল। মালয়েশিয়া অত্যন্ত সাহসিকতার সঙ্গে ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই একই ধাঁচের চুক্তি থেকে বেরিয়ে আসছে এবং চুক্তিটিকে বাতিল ও অকার্যকর বলে গণ্য করছে। বিশেষজ্ঞরা মনে করেন মালয়েশিয়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য যেমন একটি বড় কূটনৈতিক ধাক্কা, তেমনি এটি একটি নতুন নির্বাচিত সরকারের সামনে এই গলার ফাঁস ছিঁড়ে ফেলার একটি বৈধ পথ খুলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিএনপি সরকার কি পারবে মালয়েশিয়া হতে বা মালয়েশিয়ার মতো দেশের স্বার্থে সাহসী হতে, নাকি ডক্টর ইউনূসের রেখে যাওয়া বিষ গিলতে গিলতে দেশকে আরো ক্ষতির মুখে ঠেলে দেবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। তখন দেখানো হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বাহানা। তবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে চুক্তির পুরোটা প্রকাশ হলে মাথায় হাত পড়ে বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সম্প্রতি জানায়, একটি অনির্বাচিত সরকার হয়েও অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা দেখে তারা হতভম্ব ও স্তম্ভিত। প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এমন চুক্তির দায় পুরোপুরি নির্বাচিত অর্থাৎ বিএনপি সরকারকে বইতে হবে। দর্শক, অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার মাত্র 1 সপ্তাহ আগে গত 9 ফেব্রুয়ারি স্বাক্ষর হওয়া মূল 8 পৃষ্ঠার চুক্তিটি পর্যালোচনা করে দেখা গেছে এতে 6টি অধ্যায়ে নানা শর্ত যুক্ত করা হয়েছে। পরিশিষ্ট সংযোজনী মিলে চুক্তিটি মোট 37 পৃষ্ঠার। চুক্তিটি বাংলাদেশকে অন্তত 135টি শর্ত পালনের বাধ্যবাধকতা আরোপ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তিতে এমন কিছু শর্ত এবং কাঠামো রয়েছে যা দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক ভবিষ্যৎকে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ফেলেছে। বিশ্লেষকরা এই চুক্তিকে গলার ফাঁস বলার পিছনে বেশ কিছু সুনির্দিষ্ট ও অকাট্য যুক্তি তুলে ধরেছেন যা দেশের সামষ্টিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এই চুক্তির সবচেয়ে দৃশ্যমান নেতিবাচক দিক হলো এর একতরফা সুবিধা। চুক্তির শর্তানুসারে বাংলাদেশকে 6,710টি মার্কিন পণ্যের উপর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা শুল্ক ছাড় দিতে হবে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র মাত্র 1,638টি বাংলাদেশি পণ্যের উপর শুল্ক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই বিশাল সংখ্যার পার্থক্যের চেয়েও ভয়াবহ বাস্তবতা হলো রপ্তানির সক্ষমতা। জাতীয় রাজস্ব বোর্ডের 2025 সালের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ ওই 1,638টি পণ্যের তালিকায় থাকা মাত্র 14টি পণ্য আসলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। ফলে এই শুল্ক ছাড়ের সুবিধা বাংলাদেশের জন্য কার্যত শূন্যের কোঠায়। অন্যদিকে 6,710টি মার্কিন পণ্যের মধ্যে 2016টি পণ্য বাংলাদেশ গত বছর নিয়মিত আমদানি করেছে, যার মোট মূল্য ছিল $65 মিলিয়ন। এই পণ্যগুলোর উপর শুল্ক কমানো বা তুলে দেওয়ার ফলে বাংলাদেশের রাজস্ব খাতে বছরে প্রায় 419 কোটি টাকা লোকসান হবে। বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে যে শুল্ক সুবিধা পেতে পারে তার আর্থিক মূল্য মাত্র $15 মিলিয়ন বা $1,00,000। এই বিশাল গ্যাপই প্রমাণ করে যে চুক্তিটি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের চেয়ে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প লবিস্টের স্বার্থ বেশি রক্ষা করছে। এই চুক্তির সবচেয়ে বিতর্কিত এবং ভয়ঙ্কর অংশ হলো 4 নম্বর ধারার 3 অনুচ্ছেদটি, যাকে গবেষকরা স্লিপার ক্লজ বা একটি লুকানো মরণাস্ত্র হিসেবে মনে করছেন। এই ধারা অনুযায়ী বাংলাদেশ যদি কোনো নন মার্কেট ইকোনমি অর্থাৎ চীন বা রাশিয়ার সঙ্গে কোনো বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, তবে যুক্তরাষ্ট্র কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই চুক্তির আওতায় দেওয়া সকল সুযোগ সুবিধা বাতিল করার অধিকার রাখে। এর অর্থ হলো বাংলাদেশের বৈদেশিক নীতি এবং বাণিজ্যিক অংশীদার নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা এখন পরোক্ষভাবে ওয়াশিংটনের হাতে চলে গেছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কার সাথে বাণিজ্য করবে তা যদি অন্য একটি দেশ নিয়ন্ত্রণ করে, তবে তাকে চুক্তি না বলে অধীনতামূলক মৈত্রীবদ্ধতা বলাই সমীচীন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার তাদের সম্পাদকীয়তে এই চুক্তিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অর্থনৈতিক শেকল হিসেবে বর্ণনা করেছে। তারা প্রশ্ন তুলেছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার যার মেয়াদ মাত্র কয়েকদিন বাকি, তারা কিভাবে 15 বছরের একটি দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানির চুক্তি করতে পারে? এটি জনগণের ম্যান্ডেটবিহীন একটি সিদ্ধান্ত। অন্যদিকে সমকাল অর্থনীতিবিদ আনু মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে বলেছে যে এই চুক্তির মাধ্যমে কার্যত বাংলাদেশকে একটি নির্দিষ্ট ব্লকের অধীনে বন্দী করা হয়েছে এবং মার্কিন লবিস্টদের স্বার্থ হাসিল করা হয়েছে। ডেইলি স্টারের এক প্রতিবেদনে ইউনূস সরকারের করা দাসখতের চুক্তির বিভিন্ন দিক উঠে এসেছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তাতে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এক কথায় এটি যেন সত্যিকারের একটি গোলামির চুক্তি। বাংলাদেশের স্বাধীন বাণিজ্য নীতিকে কেবল গলা টিপে ধরা হয়নি, এক সীমাহীন অর্থনৈতিক সংকটে ঠেলে দেওয়ার বন্দোবস্ত পাকাপাকি করে গেছেন মোহাম্মদ ইউনূস। ইউনূসের পক্ষে লোকজন অবশ্য দাবি করে আসছে, যুক্তরাষ্ট্র যে অসীম ক্ষমতার অধিকারী, এই শুল্ক আরোপ ইস্যুতে তারা যেভাবে বিশ্বের শক্তিধর দেশগুলোকে নাকানি চুবানি খাইয়েছিল, সেখানে বাংলাদেশের মতো দেশের এই চুক্তি না করে কি বা করার ছিল। তাদের সেই যুক্তির বিরুদ্ধে এক বিশাল থাপ্পড় ছুড়ে দিয়েছে মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছে। মালয়েশিয়া হলো প্রথম দেশ যারা ট্রাম্প প্রশাসনের এই পারস্পরিক শুল্ক কাঠামোকে সরাসরি প্রত্যাখ্যান করলো। দেশের বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি জোহরি আব্দুল গনি ঘোষণা করেছেন, এই চুক্তি এখন বাতিল ও অকার্যকর, মানে নাল অ্যান্ড ভয়েড। মালয়েশিয়ার এই সিদ্ধান্ত কেবল একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি একটি আইনি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। বিশ্লেষকরা মনে করেন মালয়েশিয়ার এই সিদ্ধান্তের পেছনে মূলত তিনটি বড় কারণ কাজ করেছে, যা বাংলাদেশের পরিস্থিতির জন্য হুবহু মিলে যায়। গত 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইইএপিএ আইনের দোহাই দিয়ে যে ঢালাও শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ ও আইন বহির্ভূত। এই রায়ের ফলে পুরো পারস্পরিক শুল্ক কাঠামোর আইনি ভিত্তি ধসে পড়ে। মালয়েশিয়ার যুক্তি হলো, যেহেতু এই চুক্তির মূল ভিত্তি ছিল ওই শুল্কের হুমকি, তাই ভিত্তিহীন শুল্কের উপর ভিত্তি করে তৈরি চুক্তি বজায় রাখা অর্থহীন। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের রায়ের পর যুক্তরাষ্ট্রের সকল বাণিজ্য অংশীদারের উপর সাময়িকভাবে 10% শুল্ক হার ঘোষণা করেছে। মালয়েশিয়া দেখেছে চুক্তি বহাল রাখলে তাদের 19% শুল্ক দিতে হচ্ছে, অথচ চুক্তি না থাকলেও শুল্ক 10 থেকে 15% মধ্যে থাকছে। মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রী জোহরি গানি স্পষ্ট করেছেন, বাড়তি 9% শুল্ক এবং সেই সঙ্গে মার্কিন পণ্যের ছাড় দেওয়ার যে দ্বিমুখী লোকসান তা বহন করার কোনো যৌক্তিকতাই নেই। প্রশ্ন হলো, মালয়েশিয়ার প্রস্থান বাংলাদেশের সামনে একটি শক্তিশালী নজির তুলে ধরছে, কিন্তু বাংলাদেশ কি তা আদৌ পারবে বা মালয়েশিয়া হতে পারবে? মালয়েশিয়া যে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে তার বড় একটি কারণ হলো দেশটির বিরোধী দলের অবস্থান। মালয়েশিয়ার বিরোধী দল এরি কাতার ন্যাশনাল এই চুক্তির বিরুদ্ধে দেশটির সংসদে অনেক দিন ধরে সরব ছিল। তারা একে জাতীয় স্বার্থ বিরোধী বলে অভিহিত করেছিল, কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদের যে দুটি বিরোধী দল, জামাত ইসলাম এবং এনসিপি কে কখনোই এই চুক্তির বিরুদ্ধে সরব হতে দেখা যায়নি। এমনকি বাংলাদেশে যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সফরে এসেছিলেন, তখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি বলেছিলেন, ইউনূসের আমলে মার্কিন প্রতিনিধিরা এই চুক্তি নিয়ে বিএনপি ও জামাতের সাথে বৈঠক করেছিল। তার মানে বর্তমান সংসদের সরকারি ও বিরোধী দুটি দলই এই চুক্তি নিয়ে জানতো। পল কাপুরের সফরের সময় এই চুক্তি নিয়ে যখন সারা দেশে বিতর্ক দেখা দেয়, তখন বিএনপির পক্ষ থেকেও ধরি মাছ না ছুঁই পানির মতো আচরণ করা হয়েছিল। মালয়েশিয়ার সরকারি ও বিরোধী দল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করার জন্য ওয়াশিংটনের শৃঙ্খল থেকে মুক্ত হওয়াকেই শ্রেয় মনে করছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে প্রায় দিল্লি না ঢাকা স্লোগান দিতে শোনা গেলেও কখনোই ঢাকা না ওয়াশিংটন তাদের মুখ থেকে শোনা যায় না। বিশ্লেষকরা বলছেন, 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত চুক্তিটি এখনো বাংলাদেশের জাতীয় সংসদে অনুসমর্থিত বা রেটিফাইড হয়নি। আন্তর্জাতিক চুক্তির সাধারণ নিয়ম হলো, চুক্তিটি স্বাক্ষরিত হলেও কার্যকর হওয়ার আগে দেশের আইনসভা বা জাতীয় সংসদের অনুমোদন লাগে। বিএনপি নিয়ন্ত্রিত বর্তমান সংসদ যদি এই চুক্তির অসম শর্তগুলোর কারণে এটি প্রত্যাখ্যান করে, তবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কোনো দায়বদ্ধতায় থাকার কথা নয়। আবার মালয়েশিয়া যে যুক্তিতে চুক্তি বাতিল করেছে, বাংলাদেশও সেই একই যুক্তি ব্যবহার করতে পারে। যেহেতু চুক্তির মূল কারণ মানে উচ্চ শুল্কের হুমকি মার্কিন আদালতই বাতিল করে দিয়েছে, তাই এই চুক্তির আর কোনো কনসিডারেশন অবশিষ্ট নেই। ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিজ অনুযায়ী যদি চুক্তির ভিত্তিগত পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে, তবে পক্ষগুলো তা থেকে অব্যাহতি পেতে পারে। দর্শক, অনেকে মনে করেন চুক্তি থেকে বের হওয়া সহজ হলো, এর পরবর্তী ফলাফলগুলো মোকাবেলার জন্য বাংলাদেশের সুদূর প্রসারের প্রস্তুতি লাগবে। এটি কেবল একটি বাণিজ্যিক বিষয় নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের এক অগ্নি পরীক্ষা। বাংলাদেশ যদি চুক্তি বাতিল করে, তবে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের উপর জোরপূর্বক শ্রম বা অতিরিক্ত উৎপাদন ক্ষমতার অভিযোগ তুলে নতুন করে কড়া শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
এটি হবে একটি দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধ। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তিটি একটি বিষাক্ত উপহারের মতো। অন্তর্বর্তীকালীন সরকার তাদের শেষ সময়ে যে শিকল পরিয়ে দিয়ে গেছে তার খেসারত আগামী 15 বছর এদেশের মানুষকে দিতে হতে পারে। বাংলাদেশের নতুন সরকার উচিত হবে মালয়েশিয়ার সঙ্গে দ্রুত বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ স্থাপন করা এবং একটি যৌথ আঞ্চলিক অবস্থান গ্রহণ করা। একই সাথে সংসদে এই চুক্তির প্রতিটি ধারা নিয়ে প্রকাশ্য বিতর্কের আয়োজন করতে হবে এবং একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে কোনো বিশেষ ব্লকের অধীনে বন্দী না রেখে একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক পথে পরিচালিত করাই হবে নতুন নির্বাচিত সরকারের প্রধান অগ্নিপরীক্ষা। কারণ বিএনপি নির্বাচনের আগেই বলেছিল তাদের বৈদেশিক ও বাণিজ্য নীতির মূল ভিত্তি হলো বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ। মালয়েশিয়ার সিদ্ধান্ত বিএনপির নীতির জন্য বিরাট একটি চ্যালেঞ্জে ছুড়ে দিল। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।